পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত, যুক্ত হয়েছেন আব্দুল আখিল রাকিব, তিনি বিজিএমইএর সাবেক পরিচালক, সাথে আছেন একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার মিথি সাঞ্জানা। শুরুতে আমরা একটু অজয় দাশগুপ্তের কাছে যেতে যাচ্ছি। অজয় দাশগুপ্ত, বিরতিতে যাবার আগে আমরা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এবং আপনি ডক্টর জায়েদ মোহাম্মদ মাসুদের কথা শুনছিলেন যে কতটা ঝুঁকির মধ্যে আসলে আমরা আমাদের জনস্বাস্থ্যকে ফেলে দিয়েছি, বিশেষ করে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বের প্রসঙ্গটি যখন উঠে আসছে, সেই প্রসঙ্গ ধরেই আমরা যদি আমাদের শ্রমিক যারা তাদের কথায় একটু আসতে চাই। অজয় দাশগুপ্ত, আপনি জানেন যে গার্মেন্টস খুলে দেওয়ার ঘোষণার পর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখন আবার ছাঁটাইয়ের ঘোষণার পর নতুন করে আন্দোলন কিংবা বিক্ষোভ, সেই বিষয়গুলো তো আমাদেরকে আবারও একটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, কারণ সামাজিক দূরত্ব সেখানে রক্ষা করা হচ্ছে না। যদি ছোট করে একটু আপনার মতামত জানি, তারপর নিশ্চয়ই সেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো আমরা আমাদের মানবাধিকার কর্মীর সাথে। আমার ধারণা যে আমাদের বর্তমানে পোশাক শিল্প এবং বাইরের সংগঠিত শিল্পের শ্রমিক সংখ্যা কিন্তু 1 কোটির আশপাশে হবে, এবং এটা খুব বড় সংখ্যা। কিন্তু পোশাক শিল্পের মালিকদের সিপিডি অনেক কাজ করতে দেখেছি, আমি নিজেও কিছু কাজের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত থেকেছি। মালিকদের একটা মনোভাব যে যখন কোনো ঝামেলা আসে, বিপদ আসে, তখন থেকে সুবিধা নেওয়ার জন্য নানান রকমের কুশলী পদক্ষেপ গ্রহণ করে এবং গণমাধ্যমে নিয়ে আসে। তারা সামনে বাজেট আছে, আপনারা জানেন যে 11ই জুন বাজেট পেশ করা হবে। ইতিমধ্যে সরকার কিছু সুবিধা পোশাক শিল্পকে দিয়েছে। এই যে 80,000 কোটি টাকা শিল্প খাতে, বিশেষ করে প্রণোদনা অর্থনৈতিক খাতে, তার সুফল কিন্তু মালিকরা পাবে। কম সুদে ঋণ দেওয়া হচ্ছে, নামমাত্র বা বলা যায় যে বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। এখন তারা চাচ্ছে যে বাজেটে আরো কিছু সুবিধা তাদের দেওয়া হোক, এবং সেই কারণেই ঠিক বাজেটে প্রাক্কালে বিজেএমইর নেতৃত্ব তারা, আমার ধারণা যে এই ইস্যুটা সামনে এনেছে এবং একেবারেই অনুচিত কাজ করেছে। এবং এই যে আপনি বলছিলেন যে মালিক পক্ষ এই সুবিধাটি পাচ্ছে কিংবা এই সুবিধাটির জন্য আরো নানান ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে, কিন্তু শ্রমিকরা কাছে গেলে তো আবার তারা আবার আইন দেখাচ্ছে আমাদেরকে। আমরা একটু ব্যারিস্টার মিথি সাঞ্জানার কাছে যেতে যাচ্ছি। ব্যারিস্টার মিথি সাঞ্জানা, শুভ সকাল। যখন মালিক পক্ষের কাছে আমরা জিজ্ঞেস করছি, মালিক পক্ষ বলছে যে তারা আইন মেনে শ্রমিক ছাঁটাই করছে। নিয়োগ দেওয়ার সময় তারা তো অবশ্যই শ্রমিকদেরকে বলে নেয়নি যে তারা পার্মানেন্ট জব করে। আবার শ্রমিকদের নেতাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করছি, তারা বলছে যে যখন ছাঁটাই করছে তখন আইনের কথা বলছে, কিন্তু যখন বেতন ভাতা বোনাস দেওয়ার কথা তখন কিন্তু আইনের কথা বলছে না। মালিক পক্ষ আবার বলছে যে তারা পুরো বেতন বোনাস ঈদের আগে দিয়েছে। শ্রমিক পক্ষ বলছে কোন মাসেরটা দিয়েছে, কত পার্সেন্ট দিয়েছে সেটা একবার জিজ্ঞেস করেন। কাদা ছোড়াছুড়ি যে চলছে, এটার মধ্যে তো ক্ষতি আখেরে তো সেই শ্রমিক পক্ষের হচ্ছে। জি, একদমই সঠিক বলেছেন। এবং দেখুন, এই শ্রম আইনটি এটি আসলে 2006 সাল থেকে বাংলাদেশ এটি ইনঅ্যাক্টেড হয়েছে, এবং এই 14 বছর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই আইনে কিন্তু শ্রমিকের কল্যাণের জন্য অনেকগুলো ধারা রয়েছে, যেমনটি আপনি বলছিলেন যে এখানে মাতৃত্বকালীন ছুটি ব্যাপার রয়েছে, এখানে শিশু শ্রমের কথা বলা রয়েছে, এখানে ঈদের যে আপনার উৎসব ভাতার কথা বলা রয়েছে, ওয়ার্ক প্লেসের সেফটির কথা, স্বাস্থ্যের কথা, হাইজিনের কথা। তো এই বিগত 14 বছরে আমরা কিন্তু একবারও আসলে দেখতে পাইনি যে কোনো মালিক পক্ষ আসলে এই আইনগুলোর কোনো তোয়াক্কা তারা করেছেন, এবং আদৌ এই ধরনের আইনের সাথে কোনো ধরনের বাস্তবায়ন তারা করার চেষ্টা করেননি। বরং অনেক বিদেশি অর্গানাইজেশন তারা কিন্তু বাংলাদেশে এসেছেন, এবং আইএলও থেকে আপনার যখন বিভিন্ন ধরনের অর্গানাইজেশনকে বাংলাদেশে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাদেরকে এই সমস্ত ফ্যাক্টরি বিল্ডিং গুলোর সেফটি দেখার জন্য, ডিফেক্টিভ কোনো স্ট্রাকচার থাকলে সেগুলোকে ইন্সপেক্ট করার জন্য, ফায়ার সেফটির ব্যাপারে যখন তারা ইন্সপেকশন করতে এসেছেন এবং তারা যখন একটি সত্যিকারের রিপোর্ট দিয়েছেন এবং মালিক পক্ষকে এগুলো সংশোধন করতে বলেছেন, তখন কিন্তু সেগুলো না করে তারা বরং এই ধরনের অর্গানাইজেশনকে কিভাবে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া যায় সেই ধরনের চক্রান্ত তারা করেছেন, যারা শ্রমিকের অধিকার নিয়ে সবসময় কথা বলছে। তো এখন এত বছর পরে আজকে যখন ছাঁটাইয়ের প্রশ্ন আসছে, তখন কিন্তু তারা বলছেন যে ছাঁটাই করা হবে শ্রম আইন মেনে, এবং তারা বুঝাতে চাচ্ছেন যেটা তারা বিরাট একটা মহৎ কাজ করে
ফেলছেন, এবং এর জন্য আমি বিশ্বাস করি না যে এর জন্য নোবেল প্রাইজ পাবার মতো কোনো ধরনের কোনো তারা মহত্ব তারা দেখাচ্ছেন বা ডিজার্ভ করেন তারা এই ধরনের কোনো কিছু। তো এখানে যে বিষয়টি আসলে আসে যে আজকে হঠাৎ করে আমরা দেখছি যখনই ছাঁটাইয়ের প্রসঙ্গ আসলো তখনই তারা আইনের প্রতি হঠাৎ করে শ্রদ্ধাশীল হয়ে যাচ্ছে। এই আইনে কিন্তু লে অফের কথা বলা হয়েছে, যেখানে কিনা অর্ধেক বেতনে এবং পুরোপুরি ফুল বাড়ি ভাড়া দিয়ে একজন শ্রমিককে তারা লে অফ করতে পারে। এখন আইনের এই ধারাগুলোকে বাইপাস করে আজকে তারা ছাঁটাই করার জন্য এই আইন ব্যবহারটির জন্য মরিয়া হয়ে উঠছেন এবং বারবার করে এই কথাটি বলছেন যে সময় মেনে সবকিছু করা হবে। এবং বলা হয়েছিল কিন্তু করোনার এই সময়টাতে কিন্তু লে অফ ঘোষণা করা যাবে না, তারপরও আমরা অনেকগুলো গার্মেন্টসকে কিন্তু দেখেছি লে অফ ঘোষণা করতে। আমাদের সাথে আব্দুল্লাহিল রাকিব, তিনি বিজিএমইএ এর সাবেক পরিচালক, যুক্ত আছেন। আমরা একটু তার কাছে যেতে যাচ্ছি। আব্দুল্লাহিল রাকিব, এই যে আমরা এই মুহূর্তে সিদ্ধান্তটা নিচ্ছি অথবা আমরা বলছি যে আসলে গার্মেন্টস শ্রমিক ছাঁটাই করা ছাড়া এখন আর কোনো উপায়ই নেই, কতটুকু যুক্তিযুক্ততা এই কথার? হ্যাঁ, আমরা বুঝতে পারছি করোনার এই সময়ে এসে বাংলাদেশের পোশাক খাতের অনেক বড় একটা ধস আসছে, রপ্তানি আমদানির ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ কমে যাচ্ছে, অনেক যে মাল রপ্তানি করা হয়েছিল সেগুলো ফিরে আসছে, সেগুলো নাকি আবার নতুন করে তারা বার্তা পৌঁছাচ্ছে যে বিভিন্ন কারণ দর্শাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি যে যেটা ব্যারিস্টার মিথি সানজানার কাছ থেকে শুনছিলাম, আপনার মতামত কি? ধন্যবাদ। এখন বাক স্বাধীনতা আছে, সবাই সবার মতো কথা বলবেই। একটা জিনিস কি যে এই শ্রমিকগুলা কিন্তু আমাদেরই এই ফ্যামিলি, আমরাই এই শ্রমিকগুলো যখন হেল্পার হিসাবে আমাদের গেটে আসে, এরা কিন্তু একেবারে আনস্কিল্ড একটা লেবার, আনস্কিল্ড একটা ট্রেজার ফর দ্য কান্ট্রি। আমরা কিন্তু এদেরকে ট্রেন করে একটা লেভেলে আনি যেখানে কিনা সে একটা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করা শুরু করে। দি বিকাম স্ট্রেংথ ইনস্টেড অফ লায়াবিলিটি। আমরা কোনো এন্টারপ্রেনারই কিন্তু চাই না আজকে একটা ওয়ার্কার ছাঁটাই করতে, কারণ আমরা যে ধরেন আজকে 84 থেকে যে ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে, এটা আস্তে 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 যে যার যতটুকু সঞ্চয় নিয়ে এন্টারপ্রেনারশিপ স্কিল নিয়ে ইনভেস্ট করে এতটুকু এসেছে। এখন আপনারা যদি দেখেন, একটু আগে ব্যারিস্টার বললেন যে আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সকে তাড়িয়ে দিয়েছি। অ্যাকর্ড অ্যালায়েন্সের কাজ শেষ হয়ে গেছে, তারা চলে যাবে, এটা একটা প্রসেস। এবং অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু যখন তারা ইনিশিয়েটিভটা নিয়েছিল রানা প্লাজার পরে, তখন তারা ইমিডিয়েটলি যখন 2 বছরের মাথায় তারা রিপোর্ট দিল ব্রাসেলসে, দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ, যে তারা 82 to 90% ফ্যাক্টরি রেমিডিয়েশন তারা কমপ্লিট করে ফেলেছে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু সেফটি বা ওয়ার্কারদের জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, আপনি জেনে খুশি হবেন বা গর্ববোধ করবেন, বাংলাদেশেই একমাত্র দেশ যেখানে কিনা 400-র উপরে গ্রিন ফ্যাক্টরি স্ট্যাবলিশ হচ্ছে। 10টা প্লাটিনাম ফ্যাক্টরি গ্লোবালি ফ্যাক্টরির মধ্যে 7টা বাংলাদেশে আছে। সো ইনভেস্টমেন্ট ওয়াইজ আমরা কিন্তু উই হ্যাভ ডান আওয়ার বেস্ট। এখন এই ওয়ার্কার গুলোকে কিন্তু আমরা এই গ্রিন ফ্যাক্টরি করেছি বা করছি বা ফাংশনাল ইনভেস্টমেন্ট করছি, অটোমেশনে যাচ্ছি, এই ফ্যাক্টরিতে এই ওয়ার্কার গুলোকে রেখে বিজনেসটা বাড়ানো। কেউই কিন্তু এটা কোনো প্র্যাকটিক্যাল সিচুয়েশন না, বা কেউ কোনো এন্টারপ্রেনার চায় না তার শ্রমিক কমে যাক, তার ব্যবসা কমে যাক। আর আমরা যেটাকে আমরা একটু কনফিউজ করছি যে বিজেপি প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে যেহেতু গভর্নমেন্ট বলেছে যে মে পর্যন্ত ছাঁটাই না করতে, উনি বলেছেন যে জুন থেকে ছাঁটাই করা যেতে পারে। উনি কিন্তু বলেন এই যে ছাঁটাই শুরু হবে বা করা যাবে। এখন এটা ডিপেন্ড করে করতে হবে, বাস্তবতা এখন এটাই, কোনোভাবে কিন্তু ছাঁটাই না করে থাকা যাবে না। আমরা একটু, আমাদের সাথে একজন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত আছে, তার সাথে আমরা একটু যোগাযোগ করতে চাই। অজয় দাশগুপ্ত, আপনি তো দুজনেরই কথা শুনলেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ যখন সময় আসে এই শ্রমিকদের, আমরা না অনেক মোটিভেশনাল কথা শুনি। একবার শুনলাম যে শ্রমিকদের ইমিউনিটি পাওয়ার এত বেশি যে করোনার সময় তাদের কোনো আসলে সমস্যা হবে না, তাদেরকে পথে হাঁটিয়ে আমরা ঢাকায় আনলাম, আবার পাঠালাম, আবার আনলাম, তাদেরকে আমরা ঠিকমতো বেতন ভাতা পর্যন্ত দেইনি, তাদেরকে আমরা বোনাস দিতে যেও আমাদের তাদেরকে রাস্তায় নামিয়ে আন্দোলন করাতে হয়েছে, অথচ তারা নাকি আমাদের পরিবার। হ্যাঁ, এটা আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন যে এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স বা ইত্যাদি, তারা তো যারা আমাদের পোশাকের ক্রেতা তাদের
একটা ছিল যে পোশাক শিল্পের পরিবেশ উন্নত করতে হবে। আবার এখনো দেখেন করোনার সময় কিন্তু আমাদের বিজেপি যথার্থভাবে একটা প্রসঙ্গ তুলছে যে অনেকে ক্রেতা পোশাক নিয়েছে টাকা দিচ্ছে না বা নিতে চাচ্ছে না, এবং চুক্তি যেগুলো হয়েছে পোশাক সরবরাহ সেগুলো লঙ্ঘন করছে। এবং এই রানা প্লাজার সময় অনেকে বলেছিল যে প্রতি পোশাকের জন্য 50 সেন্ট করে দাম বাড়িয়ে দাও তোমরা বাংলাদেশের শ্রমিকদের, যাতে সুবিধা দেওয়া হয়। বাস্তবে কিন্তু সেটা হয়নি, বরং উল্টা চাপ দিয়েছে যে তোমরা যদি কম দামে সেলাই করে না দাও, কম রেটে, তাহলে আমরা ভিয়েতনামে চলে যাব, কম্বোডিয়ায় চলে যাব। সেটা একটা দিক। আর এখন আমাদের যেটা বিজিএমই মানে একটা বড় শিল্প, যেখানে অবশ্যই 1 মাস 2 মাস কিন্তু গেছে, এখনো না যে একটা 6 মাস 1 বছর 2 বছর কারখানা বন্ধ হয়ে আছে। বহু দেশে এরকম জানি যে বিপদের সময় বছরের পর বছর কারখানা বন্ধ থাকে। আমাদের এখানে মাত্র 1-2 মাসের কিন্তু পরিস্থিতি। এর মধ্যে দেখেন যে এই যে মার্চের শেষে শ্রমিকদের নিয়ে আসা হলো, তারাই মালিকরাই কিন্তু সব জায়গায় খবর পাঠিয়েছে যে আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে। কাজে যে কথাটা তারা যুক্তি দিচ্ছেন যে কারখানা মানে আমাদের কাজ নেই, তাহলে শ্রমিকদের নিয়ে এসেছিলেন কেন? আর এগুলো তো খুব ন্যূনতম ব্যাপার আর কি। এক সময় যখন আদমজি বাহিনী হয়েছিল, টঙ্গীতে শ্রমিক হয়েছিল, তারা কিন্তু শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছিল, হাসপাতালের ব্যবস্থা করেছিল। এখন এই যে এত বিপুল লাভ করছেন আমাদের মালিকরা, সেই লাভের হিস্সা তো কিছুটা 1 মাস 2 মাস শ্রমিকদের দিতে পারবে না তারা। একেবারে এই 1 মাসে তাদের কান্না শুরু হয়ে যাবে। এবং কখন আরো সর্বোচ্চ একটা আমি বলবো যে হুঙ্কার দিলেন, একটা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করলেন যে বাজেটে যদি আমাদেরকে বিশেষ বরাদ্দ, বিশেষ সুবিধা না দেওয়া হয়, তাহলে আমরা ছাঁটাই করে দেব, রাজপথে অস্থিরতা হবে, সেই অস্থিরতায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হবে। পোশাক শিল্পের মালিকদের এই যে জুনে শ্রমিক ছাঁটাই, এই কথাটাকে কিন্তু আমি সরাসরি রাজনৈতিক কর্তৃত্বের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ। আমাদের যে রাজপথ অনেকটা স্বাভাবিক রয়েছে, সেইটাকে নড়বড় করে দেওয়ার একটা প্রবণতা কিন্তু বা প্রচ্ছন্ন হুমকি। অজয় দাশগুপ্ত, আপনার মতামতটা আমরা পেলাম। আমরা একটু আমাদের মানবাধিকার কর্মী আইনজীবী ব্যারিস্টার মিথি সানজানা যিনি আছেন তার সাথে কথা বলতে চাই। মিথি সানজানা, যেটা আমরা অজয় দাশগুপ্তের কাছ থেকে জানছিলাম, এটা কিন্তু আসলে সত্য যে হয়তোবা একটা বড় কিছু পাওয়ার, অথবা যেটা আমরা বলতে পারি যে সরকারের কাছ থেকে কিছু চাওয়ার আগে কেন সব সময় এই শ্রমিকদেরকে বলি হতে হয়, তাদেরকে ছাঁটাইয়ের একটা হুমকি স্বরূপ দিয়ে হয়তোবা এই গার্মেন্টস সেক্টরে আরো কিছু প্রণোদনা আনার আশায়, যদিও এটা স্পেকুলেশন, যদিও এটা আমি বলতে পারি সম্ভাব্য, তারপরে আমি বলতে চাই যে কেন আসলে সবসময় সবকিছুর ঊর্ধ্বে শ্রমিকদেরকে বলি হতে হচ্ছে? জি, এটি আসলে একেবারে আদিকাল থেকে আজ অব্দি যে কোনো ধরনের যখন শোষণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিক শোষণে মেজরিটি ক্ষেত্রে শ্রমিক শোষণ হয়ে থাকে। এবং যেটি আপনি বললেন যে আমরা যখন অ্যাক্টিভিস্ট যারা আছি বা সাংবাদিক আপনাদের মতো ফ্রন্টলাইনার যারা আছেন, আমরা যখনই কোনো প্রতিবাদের ঝড় তুলতে চাচ্ছি বা শ্রমিকের পক্ষে কথা বলতে যাচ্ছি, তখন কিন্তু নানাভাবে আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা হয়। যেমন এই ধরনের কথা সবসময় বলা হয়ে থাকে যে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, আপনারা তো ব্যবসা সম্পর্কে কিছু বোঝেন না। এটি খুবই সত্য যে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা হয়তো এই $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির যে কূট রাজনৈতিক চাল, সে সম্পর্কে আমরা হয়তো অনেক কিছুই জানি না, যে যারা অর্থনৈতিক মূল চালিকা শক্তি তারা অর্থনীতিকে সচল রেখেছেন। তো আমাদের মতো সাধারণ মানুষ হয়তো অনেক কূট চালিয়ে আসলে আমরা বুঝতে পারি না যে এর পেছনে আসলে কি রাজনীতি রয়েছে, যে আসলে কি এই যে আসন্ন বাজেটকে সামনে রেখে শ্রমিককে ব্যবহার করা হচ্ছে এখানে, নাকি আসলে এখানে শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে কস্ট কাটিং এর একটি চেষ্টা, না কি উদ্দেশ্য আসলে, এটি আসলে সত্যি কথা বলতে আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু এটি আমরা বুঝি যে যারা 30-40 বছর ধরে একটি ইন্ডাস্ট্রি, এমন শক্তিশালী একটি ইন্ডাস্ট্রি, এবং তারাই কিন্তু দেখুন এই যে প্রণোদনার যে প্রথম যে ঘোষণাটি যখন প্রাইম মিনিস্টারের কাছ থেকে এসেছে, এই ঘোষণাটি কিন্তু দেওয়া হয়েছে এই সেক্টরকে দেওয়া হয়েছে, এবং এটির উদ্দেশ্য কিন্তু অসংখ্য শ্রমিককে কর্মহীন করার জন্য না,
তারা অত্যন্ত শক্তিশালী, তারা আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন বলেই কিন্তু আসলে এই প্রণোদনাটি তারা সর্বপ্রথম পেয়েছেন। আর আমার কাছে আসলে মনে হয় যে এক ধরনের হয়তো প্রেশারও ফিল করেছে গভর্নমেন্টের উপর, বারবার করে বিভিন্ন ধরনের চাপও সৃষ্টি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু ওনারা অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় আমি বলবো যে এই পরিস্থিতিতে। তো এখানে এইটুকু বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের সাধারণ মানুষের রয়েছে যে এই 30-40 বছর ধরে যে মুনাফা তারা অর্জন করেছে সেইখান থেকে কি অ্যাটলিস্ট 2-3 মাস এটিকে চালিয়ে নেওয়া যায় না? এই প্রশ্নটি আমরাও নিশ্চয়ই রাখতে চাই ব্যারিস্টার মিথি সানজানা। আমরা বিজিএম এর সাবেক পরিচালক যিনি আমাদের সাথে আছেন আব্দুল্লাহিল রাকিব, তার কাছে এই প্রশ্নটি নিশ্চয়ই রাখতে চাই। একই সাথে শ্রমিকদের পক্ষ থেকে একজনকে যুক্তও করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সামনে এই পয়েন্টগুলো তুলে ধরার জন্য। আমরা একটা বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে উত্তর জানার চেষ্টা করব। দর্শক সাথেই থাকবেন নিশ্চয়ই। জানাচ্ছি 71 সকালে বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম একজন মানবাধিকার কর্মীর কাছে। তিনি একটা প্রশ্ন রেখে গেছেন, সেই প্রশ্নটা আমরা একটু আব্দুল্লাহিল রাকিবের কাছে করতে চাই। আব্দুল্লাহিল রাকিব, আপনি বিজেএম এর সাবেক পরিচালক, যেটা ব্যারিস্টার মিথি সানজানা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা যারা এত বছর ধরে ইনকাম হয়েছে গার্মেন্টস সেক্টরে, পোশাক খাতের, তো সেই ইনকাম থেকে কি 2-4 মাস চালিয়ে রাখা যায় না? আর আরও একটা ছোট প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা বুঝি আসলে যে এই মুহূর্তে গার্মেন্টস সেক্টরের পরিস্থিতি আসলে আর্থিকভাবে সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্বের পরিস্থিতি খারাপ। বিকল্প কোনো পন্থা বের করা যায় আসলে ছাঁটাই করা ছাড়া? ধন্যবাদ ভাই, উনি প্রশ্ন করেছেন। এখন হচ্ছে কি যে আমাদের বিজেপি প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে জুন থেকে, গভর্নমেন্ট যেহেতু বলেছিল মে পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত ছাঁটাই না করতে, একটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে জুন থেকে ছাঁটাই করা যাবে। এর মানেই না যে ছাঁটাই শুরু হয়ে যাবে। অনেক ফ্যাক্টরি, যেমন কালকে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, তার কিন্তু আবার জুন থেকে সে লোক নিচ্ছে, কারণ তার যে ক্যাপাসিটি, প্লাস এখন আপনারা দেখবেন যে আমরা এপ্রিল মাসে কোনো কাজ করতে পারি, ওই কাজগুলোর যে 50% কারো কাজ আছে, কারো 30% কাজ আছে, এই কাজগুলো কিন্তু মেতে এসে ওভারল্যাপ করেছে। এখন মেতে যখন আমরা ফ্যাক্টরি চালাচ্ছি, কেউ কিন্তু 30% ক্যাপাসিটি, কেউ 40%, কেউ 60%, কেউ 80% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালাচ্ছে, বিকজ ওয়ার্কার এবিলিটি নাই। ওয়ার্কাররা এখনো অনেকে গ্রামে চলে গেছে, এরা আসেনি। তাতে করে আমাদের যে ফিক্সড কস্ট পার মান্থ, এটা কিন্তু অ্যাড হচ্ছে, কারণ যে এপ্রিলের যে এন্টায়ার লস, এটা কভার করতে কিন্তু 14 মাস সময় লাগে। কারণ আমাদের যে মার্জিন তাতে, এবং মে, জুন, জুলাই, আগস্টে যে অপরচুনিটি লস হবে, অ্যাটলিস্ট 30% প্রোডাকশন স্পেস লস হবে বিকজ অফ দ্য ওয়ার্কার্স অ্যাভেইলেবিলিটি, এবং অফকোর্স যে অর্ডারের কমতি, তাতে করে আমরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নাই। অফকোর্স 1-2 মাস কি আমরা চালাতে পারি না? অফকোর্স পারবো। আমি একটু আগে যেটা বললাম যে আমরাও কিন্তু এখানে শখের বসে এগুলো করতেছি না। আমাদেরও এক একজনের 20 বছরের 15 বছরের এক্সপেরিয়েন্স যত যা ছিল, যত সঞ্চয় ছিল, সবকিছু খরচ করেই কিন্তু আমরা ফ্যাক্টরিগুলোতে ইনভেস্টমেন্ট গুলো বাড়িয়ে ফ্যাক্টরিগুলো মডার্নাইজ করে আজকে এই লেভেলে এসেছি। এবং আপনারা যদি মনে করেন যে 40 বছরের প্রফিটটা কোথায় গেল, চলেন আমাদের সাথে ফ্যাক্টরিগুলোতে আমাদের যে এক্সপ্যানশন হয়েছে, ক্যাপাসিটি হয়েছে, বিল্ডিং হয়েছে, এখানেই কিন্তু আমাদের সমস্ত প্রফিট আমরা। আব্দুল্লাহিল রাকিব, আপনি বলছিলেন যে এরকম একটি কথা এসেছে যে যেহেতু মে পর্যন্ত সরকারের সাথে একটি চুক্তি ছিল এবং জুন থেকে প্রয়োজন পড়লে ছাঁটাই হতে পারে, তবে জরুরি না যে হতেই হবে। কিন্তু আমরা সংবাদ সূত্রগুলোতে দেখছি যে ডিআইএফই সূত্র জানিয়েছে ইতিমধ্যে প্রায় 18,000 শ্রমিক ছাঁটাই হয়ে গেছে। এটা আসলে আমি বলি, এটা একটা প্রসেস, সবকিছুতেই একটা কন্টিনিউয়াস ন্যাচারাল প্রসেস থাকবে। প্রি কোভিড আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন যে প্রি কোভিড অলরেডি 178টা ফ্যাক্টরি, ডিমান্ড এন্ড সাপ্লাই গ্লোবালি, যখন ধরেন একটা ফ্যাক্টরি তার কোনো কাজ নাই, সে বেতন দিতে পারলো না, তখন কি হয়, একটা ওই লেভেলে একটা ছোটখাটো সেটেলমেন্ট হয়, তারা ওই ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেয়। 178টা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে আপনার জানুয়ারি থেকে, গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। এবং এই কোভিড এর পরে যখন 26শে এপ্রিল ফ্যাক্টরি করলো, অলমোস্ট 300 ফ্যাক্টরি, এগুলো ছোট ছোট ফ্যাক্টরি অবশ্যই, এবং আপনারা যে এক্সাম্পল গুলো দিচ্ছেন এগুলো কিন্তু মোস্টলি একটা ছোট্ট পার্সেন্টেজ। হ্যাঁ, এখন এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। আপনি যদি ইন্ডাস্ট্রি এট লার্জ বলেন, 84% ফ্যাক্টরি কিন্তু প্রপারলি বেতন দিয়েছে, প্রপারলি বোনাস দিয়েছে। অফকোর্স আপনি বলতে পারেন 16% ইজ নট স্মল কোয়ান্টিটি, কিন্তু কথা হচ্ছে যে এই 16% যখন রাস্তায় নামে, আপনারা কিন্তু ঢালাওভাবে সবার প্রতি এটা
অবিচার করা হয় সবাইকেই। আমরা একটু শ্রমিক পক্ষের কথা শুনে নেই তাহলে, কেন এরকম ঢালাও ভাবে অভিযোগের আঙুলটি কেন উঠছে, আমরা একটু শ্রমিক পক্ষের কথাও শুনে নিতে চাই। গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম রনি আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন। তিনি নিশ্চয়ই শুনছেনও এই আলোচনা, তার কাছ থেকে একটু জানবো যে সিরাজুল ইসলাম রনি, যেটি বিজিএমই এর সাবেক পরিচালক আব্দুল্লাহিল রাকিব বলছেন যে এই সংখ্যাটি পুরোপুরি মানে এই যে 16% বলা হচ্ছে যাদের চাকরি হারিয়েছেন যারা, কিন্তু আমরা ঢালাওভাবে বলছি যে গার্মেন্টস শ্রমিকরা কেউই বেতন পাচ্ছেন না। আপনাদের তাহলে দাবি দেওয়াটি কি, মানে একটা সেক্টর যখন এরকম একটা বিপদের সময়ে 16% যদি আসলে ছাঁটাই করে থাকে সেটা কি যুক্তিযুক্ত, কিংবা দাবি দেওয়া আসলে বাকি কি থাকলো? ধন্যবাদ। আসলে 16% হোক আর 20% হোক, বিষয়টা হচ্ছে যে মানে ছাঁটাইয়ের যে প্রক্রিয়াটা একটি সময় এবং স্থান কাল পাত্রটাকে ওনারা দেখেন না, ওনারা দেখেন শুধু মুনাফার বিষয়টা। কারণ আমি বলছি না যে সব কারখানায় একেবারে ঢালাও ছাঁটাই হচ্ছে, সেটা না। যারা ছাঁটাই করেছে এবং সেখানে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল ছাঁটাইকৃত শ্রমিকদেরকে মে এবং এপ্রিল মাসের কোনো ছাঁটাই করা যাবে না, তাদেরকে কিন্তু এখনো পুনর্বহাল করা হয় নাই, এবং তাদের যে কিছু ফ্যাক্টরিতে যে মাইনা বাকি রয়েছে সেটাও পরিশোধ করা হয় নাই। তারপরে এই ধরনের একটা প্রেশার রয়েছে। এর মধ্যে আমার যদি ছাঁটাইয়ের আতঙ্ক সৃষ্টি করা হয় তাহলে শ্রমিকদের মধ্যে এক ধরনের পেনিং সৃষ্টি হবে। এইটাকে এই শিল্প সেটা অবশ্যই। আমরা একটু আমাদের সাথে একজন সিনিয়র সাংবাদিক যুক্ত আছেন, অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনি তো সকল পক্ষের কথা শুনলেন, আপনি এই মুহূর্তে সিরাজুল ইসলাম রনির কথা শুনলেন, আব্দুল্লাহিল রাকিব তার কথা শুনলেন। আমরা একটা না সলিউশন চাচ্ছি, হ্যাঁ, এক পক্ষ আরেক পক্ষের সাথে কাদা ছোড়াছড়ি অথবা মতামতে ভেদাভেদ অথবা আমরা আমাদের পক্ষটাই দেখবো আরেক পক্ষেরটা দেখবো না, কোনো কিছু চাচ্ছি না। আমরা একটা সুরাহা চাচ্ছি। আপনি যদি আমাদেরকে একটু পথ দেখান। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সব আলোচনাতেই কিন্তু এই সমাধানের জায়গাটা পথ খোঁজা উচিত। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন আমরা শুরুতে কথা বলেছি, শুধু অভিযোগ বা কি কি ক্ষতি হতে পারে সেই চিত্র তো যতটা এখানে বলা হলো তার চেয়ে আরো 100টা বেশি আমরা বলতে পারবো। আমার মনে হয় যে সমাধানটা যাওয়া উচিত। একটা প্রথমত হলো যে পোশাক শিল্প যেহেতু বিশ্ব বাজারের উপরে নির্ভরশীল, শুধু পোশাক কেন, চামড়াতে সমস্যা হচ্ছে, মাছ রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অন্যান্য রপ্তানি খাতে সমস্যা হচ্ছে, প্রবাসে যারা বাংলাদেশে কর্মী কাজ করছে তাদের সমস্যা হচ্ছে। আমাদের আন্তর্জাতিক বাজার যাতে না হারায় সেটা আমাদের কূটনৈতিক তৎপরতা, এবং সেটা যেমন পররাষ্ট্র দপ্তর করবে তেমনি বেসরকারি মালিকরা করবে, সরকারের অন্যান্য শাখাও করবে। এইটা একটা হলো বাজারটা ধরে রাখা এবং বাজারটা বাড়ানো। বাজারটা বাড়ানোর কিন্তু যথেষ্ট সুযোগ আছে। সেটা হচ্ছে যে পোশাক শিল্প আমরা যেমন জামা বা টি শার্ট বা প্যান্ট বা এগুলো যেমন এতদিনের একটা চাহিদা ছিল, এখন কিন্তু নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে আপনার। এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি যেমনটি বলছিলেন যে কূটনৈতিক পর্যায় থেকেই আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন রয়েছে। আমার মনে হয় আব্দুল্লাহিল রাকিব এই পয়েন্টটার সাথে অন্তত একমত নিশ্চয়ই হবেন। অনেক ধন্যবাদ অজয় দাশগুপ্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে বিজিএম এর সাবেক পরিচালক আব্দুল্লাহিল রাকিব আমাদের সাথে যুক্ত ছিলেন, তাকেও ধন্যবাদ জানাতে চাই গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম রনিকেও, এবং একই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা